আপনাদের সবাইকে আজকে আমাদের টিমের আড্ডায় সুস্বাগতম। আমাদের সাথে আছে পিয়াল ভাই, আইজুদ্দিন ব্যস্ত আছে, আমি কাতার থেকে, কেমিক্যাল আলী আছে, সুশান্ত দা ইন্ডিয়া থেকে। পিয়াল ভাই কেমন আছেন? শুরু করেন। এই তো কয়েকদিন বেশ ভুগলাম আসলে ইনফ্লুয়েঞ্জায়। হাসপাতালেও থাকতে হয়েছে। তো ওইখান থেকে তো নানা ধরনের কিস্সা কাহিনী শুনলাম। আমার অ্যাসাইলাম বাতিল হচ্ছে, আমাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, হ্যান ত্যান। হ্যাঁ। তো মজা পাইছি পাইছি আসলে, কারণ ওই প্রথম দিকেই আমি যখন ওই প্রথম মামলা খাইলাম বিদেশে পয়সা, হুম। তখনই আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসলাম যে ব্যাপারটা কি, আমি যে এই বিদেশে পয়সা মামলা খাইতেছি, এটার ইফেক্টটা কিরকম হতে পারে। হুম। বলে তুমি বাংলাদেশের স্বেচ্ছায় যদি না যাও, হ্যাঁ, হুম। তাহলে তোমার তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তুমি তোমার মতো আসো, তুমি আমাদের এখানে অ্যাসাইলামে আসো, তোমার তোমার মানে চুল ছাড়ার ক্ষমতা কারো নাই। আর তুমি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করো এই দেশে, এই দেশের আইন ভাঙো, হ্যাঁ, ধরো খুন করলা, ডাকাতি করলা, চুরি করলা, তাইলে তাইলে হয়তো তোমার জেল টেল খাটতে হইতে পারে। দ্যাটস ইট। এর বেশি কিছু না। তো যেই জিনিসটা নিয়ে এত আলাপ আমারে, এই যে এরা আমার কি কথাটা কি বানায় দিল, তাই না? যে আমি কি বলছিলাম, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কিভাবে অপারেট করতো। তারা তো ক্যান্টনমেন্ট বা বড় বড় হামলা করতো না। তারা তাদের প্রাথমিক দায়িত্ব ছিল দালালদের হত্যা করা। 4-5 জনের দল গিয়া হয়তো করা। এখন এইটারে বলতেছে আমি নাকি গুপ্ত হত্যার দিচ্ছি। তাইলে এই যে পিনাকি যে মিলিশিয়া বাহিনী গঠনের কথা বললো, বা এই যে কিছুদিন ধরে আমরা বিজ্ঞাপন দেখতেছি, চিটাগাং মহানগর কমিটি দেওয়া হয়েছে কি স্টুডেন্ট আর্মি, তারা পিপলস আর্মির সদস্য, এবং তাদের প্রত্যেকে সামরিক কি বলে করা হবে, হ্যাঁ। এটা কি বলে প্রশিক্ষণ। তা এগুলা কেন, ওয়াই? তা এই আমাদের তো আর্মি আছে, আধা সামরিক বাহিনী আছে, বিজিবি আছে, আছে, তারপর আমার এই সব পিপলস আর্মি টার্মি লাগতেছে কেন? কারণ হলো এই যে খুনে বাহিনীটারে তারা খুন করতে চায় আসলে, তারাই খুন করতে চায়। এই 71-এই এই যে রাজাকার টাজাকার এগুলো খুন মানে এরা এরা মানে কি আওয়ামী লীগ অথবা হিন্দু ধৈর্য হয় না, হ্যাঁ, এদের দিয়া শিখতো জবাই করা, গুলি করে মারা, হ্যাঁ। 10টা গুলি করলে হয়তো একটা লাগছে, এরকম আর কি। তো এইভাবে ট্রেনিং দেওয়া হইতো এদের। আহ, এবং এই যে ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্স, যেটা আর কি বেসিক্যালি, হ্যাঁ, সেটাই তো এই যে লাল বদররা তো ওইটারই ফেরত দাঁড়াতেছে, সিভিল আহ, আর্ম ফোর্স। আল সিভিল আর্ম বদর দেশে কি যুদ্ধ অবস্থা নাকি যে এইটা এখন লাগবে? আল বদর কি তাহলে লাল বদরে ফিরে আসছে, আপনি সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এইটাই তো এখন চালু চালু শব্দ, লাল বদর। লাল বদর না? আহ, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে আরেকটা আলোচনা ইদানিং, সুশান্ত দা, যদি কোনো ভিডিও থাকে মাঝে মধ্যে আপনি দেখাইতে পারেন, আর আমরা আলোচনা কন্টিনিউ করব এর এর মধ্যে। আহ, যা আমি একটু দেখি। আসলে আজকে স্টক বিশাল। হ্যাঁ, এক দু তাই না? ঘন্টায় কভার হবে কিনা বুঝতেছি না। তো আমি আমি 1 ঘন্টা বেশি টাইম দিতে পারবো না ভাই, আমার অন্য কাজ আছে। না, ঠিক আছে, আমি দেখি, দাঁড়ান, দেখেন তো একটু একটু ভালো একটা জিনিস চোখের সামনে আছে, একটু দেখাই। আপনার জামাত ইসলামের এই কি বলে যে আমির সাহেব সেদিন বললেন বাংলাদেশে নাকি দুইটি মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি, একটা বাংলাদেশের সেনাবাহিনী আর হচ্ছে জামাত ইসলাম। এই বাক্যটা হুবহু পাকিস্তানের সশস্ত্র বিরুদ্ধে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময়ে গোলাম আজম বলে বেড়াতেন যে পাকিস্তানি সশস্ত্র বাহিনী আর হচ্ছে জামাত ইসলাম পাকিস্তান রক্ষার পক্ষে এক পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। সেই বয়ানটা হুবহু জামাতে ইসলাম যে সেই 16ই ডিসেম্বর তৈরি হওয়ার বিরুদ্ধে কাজ করেছে, যাদের বিরুদ্ধে দল হিসেবে, যাদের বিরুদ্ধে আপনার মানবতা বিরোধী কাজের জন্যে যাদের বিচার হওয়া উচিত, তারা স্বাধীন বাংলাদেশে বলছে বাংলাদেশে নাকি তারা দেশপ্রেমিক শক্তি। আর সব যে রাজনৈতিক শক্তি তারা কেন প্রতিবাদ করছে না আমি বুঝতে পারছি না। এই যে সমস্ত লোকজনের কথা বললাম, তাদের সাথে আমরা ছবি দেখতে পাই, হাস্যোজ্জ্বল মুখ চিত্র দেখতে পাই, এবং তাদের সঙ্গে বসে মিটিং করতে দেখি, তাহলে এই ছাত্র নেতৃত্ব খুব পরিষ্কারভাবে প্রমাণ করতে হবে
যে মানুষ যে আত্মদান করেছে তাদেরই নেতৃত্বে সংগঠিত আন্দোলনে তাদের স্পিরিটকে তারা কতটা সম্মান করেন। যদি সম্মান করেন তাহলে ৭১-এর পরাজিত এই জামাত ইসলামী এবং তাদের অফশুট যে সময় সংগঠন আছে এই দেশে চিৎকার করে কিভাবে বলে ১৬ই ডিসেম্বর তিনি বিজয় দিবস মানেন না, কিংবা জামাত ইসলাম আর বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তো জামাত ইসলামের তুলনাই হতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে সংগঠিত গড়ে উঠেছে, যুদ্ধের রণাঙ্গনে বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে, যেই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সেই দিন জামাত ইসলামী এবং তার যে দোসর পাকিস্তানি সশস্ত্র বাহিনী পেলেই হত্যা করত, তার সঙ্গে নিজের তুলনা তাকে কিভাবে করে? এইটা মানে কি, গোলাম আজম তো ভইলা বেড়াইতোই। আসলে জামাত ইসলামের ঐতিহাসিক ভাবেই কিন্তু সামরিক পৃষ্ঠপোষকতায় ভালো থাকে, নাহলে কিন্তু ওদের কেউ পোষে না। পাকিস্তানের একেবারে শুরুর থেকেই তারা মানে এই সেনা পদলেহন করে করে ইয়ে হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই, হ্যাঁ ৭১-এর যুদ্ধ তো পুরাটাই, হ্যাঁ ৭১-এ তো তারা নিজেদের পুরাটাই আধা সামরিক বাহিনী বানায় ফেলছিল, নিজেদের রাজাকার আলবদরের ভাগ হয়ে, তাই না? মানে তারা ডেডিকেটেড হয়ে গেছিল একেবারে। ওই যে যেটা আমি আগে বলতেছিলাম যে ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সেস, হ্যাঁ এইটা তৈরি করছিল এই জামাতি, বিশেষ করে এই পরে যেটা রাজাকার আলবদর হইলো বা অন্য কিছু হইলো, আল শামস হইলো। এখন ৭৫-এর পর কিন্তু এই জামাতের ফেরাটা ওই সামরিক পদলেহনে, এর সাথে সময় তাই ছিল। এবং এই যে হঠাৎ করে এই যে এইবারও ২০০৪ সালে তাদের এত রমরমা, হ্যাঁ এই রমরমার পিছনেও কারণ হলো গিয়ে সামরিক বাহিনী। সামহাও তাদের একটা বড় ইনফিল্ট্রেশন আছে ইয়াতে, যেমন গোলাম আজমের পোলাই তো ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হয়ে গেছিল, তাই না? যদিও তার মানে কি বলে এই মেরিট নিয়ে প্রশ্ন আছে, যে তার পড়াশোনার গ্যাপ, তারপরে সে সাঁতার জানে না, এরকম একটা ব্যাপার, তারপরে সে নাকি এই সর্ট অফ মেরিট পায়। হ্যাঁ, তো যাই হোক, এইটা সবসময় জামাতের জন্য আর্মি হলো কি একটা বড় পৃষ্ঠপোষক, এবং আর্মি মাইনাস আর্মি তারা কিছুই না। এইখানে একটা যদি আমরা ঐতিহাসিক ভাবে দেখি তাহলে ৪৭-এ কিন্তু এরা অ্যান্টি পাকিস্তান ছিল, ৭১-এ অ্যান্টি বাংলাদেশ। তার মানে তারা কি সবসময় স্বাধীনতা বিরোধী? এইটাই সবসময় জাত স্বাধীনতা বিরোধী। আচ্ছা, তাহলে আর একটা বিষয় কথা বলার ইচ্ছা করতেছে পিয়াল ভাই, সেটা হচ্ছে যে ৩১শে ডিসেম্বর আমরা দেখছি যে ছাত্র, তথাকথিত মেধাবী ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলতেছে যে ৩১শে ডিসেম্বর তারা একটা বড় বিষয়, বড় সমাবেশ করবে শহীদ মিনারে। আবার শফিক সরকারের একটা অংশ, সে বলতেছে এর সাথে তাদের কোনো সম্পর্ক বা সংযোগ নাই। আবার বিএনপি রিজভী, আমি যতটুকু জানি, বলছে যে এটা হচ্ছে জামাত ইসলামের একটা কি বলবো আর কি, একটা আন্দোলন বা একটা ডাক। আসলে আপনি কিভাবে দেখছেন? রিজভীর কথা সঠিক। সেটা হলো বেসিক্যালি কালকে যেটা এই ৩১ তারিখ যেটা হইতে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির সারা দেশ থেকে আসবে এই সম্মেলনটা করতে, ঠিক আছে? এবং ওইটারে এই মানে অলরেডি তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন কমতে কমতে এখন ৫০-৬০ জনে আসছে, তাই না? এদের আশেপাশে যারা ঘুরে দেখা যাবে ওই ইউটিউবার আর কি, মোবাইল নিয়ে ঘুরে, হ্যাঁ ওদের সদস্য মানে কিছু না, নুরার দলের মতো অবস্থা আর কি। হ্যাঁ, নুরার দলের মতো অবস্থা। তো এখন এদের একটা যে বড় ইয়ে আছে, ব্যাকআপ আছে, এইটা দেখানোর জন্য শিবির এক ঢিলে দুই পাখি মারতে আসতেছে। হ্যাঁ, রিজভী সঠিক। এবং এই যে অলরেডি সরকার এটা থেকে একটা সেফ সাইড নিছে, মানে এই যে অবৈধ ইউনিট সরকার, তারা বলছে এটা নাকি পার্সোনাল, প্রাইভেট। এটার সাথে তাদের সরকারের কোনো সম্পর্ক নাই, অংশীদারিত্ব নাই। আবার এইখানে এই যে প্রোক্লেমেশনে একটা জিনিস যেটা ক্লিয়ার হইতে মানে ধারণা করা যাচ্ছে, এটা আশা করি বিএনপিও বুঝতেছে, যে এইখানে তাদের কিন্তু মোটামুটি ঘোষণা দিয়ে সাইড করে দেওয়া হবে। মানে বিএনপির ঘোষণা দিয়ে সাইড করে দেওয়া হবে, বলা হবে যে আমাদের সাথে জামাত আছে বা অন্যরা আছে, দেশপ্রেমিক শক্তি আছে, আমাদের ওই আরেক ফ্যাসিস্ট
আওয়ামী লীগের মতো বিএনপির আমাদের দরকার নেই, আরেক লুটেরার দরকার নেই, এন্ড দ্যাটস গোইং টু হ্যাপেন বলে এটা আমার ধারণা। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে যদি এই আন্দোলন কোনোভাবে সহিংসতায় কিংবা আনসাকসেসফুল হয়, তাহলে সরকার থেকে বলবে যে এটা তো আমাদের কোনো বিষয় না, এটা হচ্ছে প্রাইভেট একটা ইনিশিয়েটিভ, যেটা শফিক সাহেব বলছে। আর যদি সাকসেসফুল হয় তাহলে তো তারা অবশ্যই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে এই সুবিধাটা নেবে। না মানে এইখানে আমি একটা জিনিস করি, কারেক্ট করি, সেটা হলো যে এটা আন্দোলন না, এটা একটা সমাবেশের ডাক, পিকনিকের ডাক, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা পিকনিকের ডাকের। আবার 31 তারিখ সামনে রেখে তারা কি করছে, চারপাশে ঢাকা ইউনিভার্সিটির চারপাশে কারফিউর মতো পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, তাদের কার্ড ছাড়া, বৈধ কার্ড ছাড়া ঢুকতে পারবে না, গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ, ওখানে কোনো রকম বিস্ফোরক আতশবাজি ফোটানো যাবে না। হ্যাঁ, আর গান বাজনা করা যাবে না, সবই মানে 31 তারা প্রথম কথা একটা অনুশাসন আনতেছে যে 31 ওখানে পালন করা যাবে না। হ্যাঁ, আর সেকেন্ডলি তাদের হাতে সকল ক্ষমতা, এইটার একটা শোডাউন। আচ্ছা, এটা আন্দোলন না, এটা একটা শোডাউন। আমি তারা বলতেছে প্রোক্লেমেশন, মানে কি ওই যে স্বাধীনতা ঘোষণার মতো আর কি। হ্যাঁ, ঘোষণাপত্র পাঠ করা। হ্যাঁ, কিসের ঘোষণাপত্র পাঠ করবি তোরা? দেখলাম আমরা কিছু আজকে দেখলাম, তো হাসতে হাসতে মরে গেলাম পড়ে। তার মানে হচ্ছে যে এটা আসলে জামাত শিবিরেরই একটা সম্মেলন এবং এটা অন্য ব্যানারে করতে যাচ্ছে আর কি। এটা হচ্ছে যে বেসিক্যালি মূল কথা বা সারমর্ম। এবং রিজভি আমরা যেটা ভালো ধরতে পারছে। হ্যাঁ, এবং সরকার এটা মানে ধরি মাছ নাসুই পানির মতো অবস্থা। এটা হলে ভালো, না হলে তারা দূরে সরে যাবে, অনেকটা এরকম। না, এটা তো হবেই, এটা তো হলে ভালো না। অলরেডি তো শিবিরের দাওয়াতপত্র চলে গেছে সারা দেশে। হ্যাঁ, নেতা কর্মীরা আসতেছে, ঢাকা শহরে আসতেছে, অলরেডি চলে আসতেছে। সুশান্ত দা, যদি এ ব্যাপারে কোনো ভিডিও থাকে একটু দেখাতে পারেন। ভিডিও ওই দিন কি বলে আপনার 31 ডিসেম্বর সম্পর্কে নাকি? হ্যাঁ, ওই যে রিজভি বলছে, তারপরে শফিক বলছে যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, রেজওয়ানার মনে হয় একটা অংশ আছে যে বিস্ফোরক, আবার বলছে আগুন, সবকিছু মিলেই মনে হয় একটা আছে। সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দিবেন। এই যে দুঃখিত, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন। জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। এক্ষেত্রে বিপ্লবী কোনো সরকার গঠনের পরিকল্পনা, সেটার জন্য আপনাদের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটা কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। আমাদের ওই যে সময় টিভির যে সাংবাদিক ছাটাই আপনাদের উমগির দাম কি, এটা একটু দেখতে পারি। দেন ভাই দিছেন, আমি আমার লাইব্রেরিতে দেখতেছি কি অবস্থা, আমি আসতেছি। গত 18 তারিখের দিকে আমরা অফিসের আমাদের আমার যারা বস, সিটি গ্রুপের হেড অফিসে সমন্বয়ক হাসাদ আব্দুল্লাহ এবং তার কয়েকজন সহকর্মী ওনারা সেখানে গিয়েছিলেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে সময় টিভির 10 জনের নামে একটা লিস্ট দিয়েছেন এবং তাদেরকে কি বলে অব্যাহতি দেওয়ার জন্য চাপ দিয়েছেন আর কি। এবং সেটা না হলে সময় টিভি এবং সিটি গ্রুপের যিনি চেয়ারম্যান এবং সময় টিভির যিনি ডিরেক্টর মোহাম্মদ হাসান, উনি এখানে আমাদের এডিটোরিয়াল অ্যাডভাইজার এবং সময় মিডিয়া লিমিটেড চেয়ারম্যান মশিদুল ইসলাম জানা যে হাসান তার নেতৃত্বে একদল ছেলে ওখানে যায় এবং তাকে শাসায় আসে
এবং তার সঙ্গে প্রচন্ড মিসবিহেভ করার পরে একটা তালিকা ধরায় দেয় যে এরা হচ্ছে ফেসিস্টের দোষর, এদেরকে এখান থেকে চলে যেতে হবে। মিডিয়াতে যেটা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী, হ্যাঁ, তারা বিভিন্ন মিডিয়াতে তারা তাদের মতো লোকজন বসানোর চেষ্টা করতেছে। সেখানে এই জন্য বিশেষ করে কি পোস্ট গুলো তাদের কিন্তু টার্গেটেড। 5 আগস্টের পর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি। যদিও সরকারের মানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা কি করছে এটা দায় তাদের না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইটা আসলে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে বলেছেন ওনাকে এনেছেন ছাত্ররা, তাহলে সেই ছাত্র কারা? সো এই মবক্রেসিটা শুধু মানে এই সময় টিভির মাধ্যমে হয়তো বা অনেক বেশি মানুষের সামনে এসছে, কিন্তু 5 আগস্টের পর থেকে গণমাধ্যম দখল, গণমাধ্যমকে হুমকি দেওয়া, টেলিফোনে হুমকি দেওয়া, এগুলো একেবারে এখন ওপেন সিক্রেট হয়ে পড়েছে। সুশান্ত দা, যদি ভিডিও পেয়ে থাকেন তাহলে প্লে করতে পারেন, নইলে আমরা কন্টিনিউ করব আমাদের আলোচনা। না, ভিডিও পাইছি ভাই, ভিডিও পাইছি। আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটা কি জনগণ দেখেনি? এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা? এদেরকে জনগণ জানে না। তারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? আবার 2-1টি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? পিয়াল ভাই, আমরা তো কঠিন অবস্থা এই বিষয়ে আগেই কথা বলেছে। আমরা আরেকটা বিষয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে সুলেমান ইউনুস সরকারকে ফোন করছে, এটা আমরা শুনছি। এবং তার আগে সুলেমানের সাথে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যতটুকু মনে পড়ে, তার দেখা হয়েছে। এ ব্যাপারে আমরা একটু কথা বলতে পারি যে আসলে তাদের আলোচনার বিষয় কি ছিল, কেন আলোচনা করলো, বা মার্কেট স্টেট ডিপার্টমেন্ট কেন? আমি এই ব্যাপারে এইটুকু শুধু শুনছি যে স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা কল আসছে এবং ইউনুস বাহিনী এটা চেপে গেছে। মানে এই ব্যাপারে এইটাই যে এখানে কি আছে, এমন কি গোপন তথ্য আছে। ভাই, আমি ওই স্ক্রিনে দিছি, দেখেন এটা হোয়াইট হাউসের একটা ক্লিয়ার ব্রিফিং রুম থেকে আসছে, এটা ক্লিয়ারলি বলা আছে। কিন্তু এখানে এটা কেমি ভাই যদি রিড আউট করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি আসলে ইংরেজি না পড়ে বাংলায় পড়ি, বাংলায় যেটা পড়ে বুঝছি সেটা বলি। সেটা হচ্ছে যে আসলে আমার মনে হয় জয়শঙ্কর সুলেমানের সাথে দেখা করার পরে এই সংখ্যালঘু নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলছে সুলেমানের সাথে, এবং সেটার আসলে ওই কি বলে সেই বিষয়টাই বাংলাদেশ সরকারকে, অবৈধ সরকারকে জানানোর জন্যই স্টেট ডিপার্টমেন্ট ফোন করছে। এটা হচ্ছে সামারি আসলে। কিন্তু আমার মনে হয় এই অবৈধ ইউনুস সরকার এই বিষয়টা সম্পূর্ণই চেপে গেছে। রাইট। মানে এটা কি রিজন কি হবে ভাই? মানে সাফাসাফি কি আছে? এটা হোয়াইট হাউসে ব্রিফে এমনি আসবে, তো এটা তো আর ওই হিজবুতি কাজ করবার না যে লুকাইয়া করলাম, ছাত্রলীগের ভিতরে ঢুকে করলাম, আওয়ামী লীগের ভিতরে ঢুকে করলাম। হোয়াইট হাউসে একটা ব্রিফ হইলে এটা অটোমেটিক আসবে, সো লুকানোর তো কিছু নাই।
না, এখন ব্যাপারটা হচ্ছে যে চাপ চেপে যাওয়ার একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে তারাও তো জানে যে এখানে সংখ্যালঘুদের ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে, অনেক মানুষকে যেখানে সেখানে মারা হচ্ছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি কিন্তু কয়েকদিনে কয়েকটা ভিডিও দেখলাম যে রাস্তার পাশে, নদীতে, খালে, বিলে সেই ৭১-এর যুদ্ধের মতো প্রায় লাশ পড়ে থাকতে দেখা যাচ্ছে আর কি। ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি, কারণ হচ্ছে আপনি দেখেন মানে এতদিন কিন্তু শুধু বলতে মানুষ হিন্দুদের উপর আক্রমণ, বিষয়টা হিন্দু না, কিন্তু আপনি জানেন এখন খ্রিস্টানদের উপর শুরু হয়েছে তো। জি ভাই, আমার কাছে একটা আছে ভিডিও, আমি একটু দেখাই, এরপরে একটু দেখেন কি অবস্থা। দেখেন মেলা খাই বলে বড়দিন উৎসব করে বলে সৎ পাড়া যায় পুরান পাড়ার মধ্যে, এখন রাতের মধ্যে পোড়া দিয়ে। আগে আমরা এই যে আমাদের শুভ বড়দিন উপলক্ষে আমরা গির্জায় করতে গেছিলাম ২৪ তারিখ রাতে, তখন আমাদের এখানে কেউ ছিল না, সবাই শুভ বড়দিন উপলক্ষে গির্জায় যাওয়ার সময় আমাদের এই ঘরটা পুড়ে দিচ্ছে। ১৯ পরিবার মধ্যে ২ ঘর বাদ, ১৭ পরিবার। আমরা এখানে থাকতাম তাহলে আমরাও মরে যেতাম। এখানে আমি একটু সংযোজন করি যে সংখ্যালঘু বলতে শুধু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কেই বোঝায় না, এখানে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এবং আমাদের আদিবাসী যারা আছেন তাদেরও কিছু অংশ আছে যেটা আমরা দেখতে পারলাম কেবল। এর মধ্যে কিন্তু আবার মুসলমানরাও আছে, যদিও বাংলাদেশের জামাত ইসলামী সহ অনেক অংশ তাদেরকে মুসলমান মনে করে না। তার ভিতরে আছে মাজার, দরগা, তাবলিগের কিছু অংশ, যেমন সাতপন্থী, আমার মনে হয় পিয়াল ভাই আর একটু ভালো বলতে পারবে, তাদেরকে কিন্তু মারছে। এবং তার একটা অন্যতম রিসেন্ট উদাহরণ হচ্ছে তাবলিগ জামাতে আমরা অনুমান করি যে কয়েকশো লোক মারা গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে হয়তো ৪ বা ৫ জনের কথা বলা হয়েছে। পিয়াল ভাই কন্টিনিউ করেন। না, ওইটাই মানে একটা জিনিস তো, সংখ্যালঘু বলতে আমাদের দেশে যদি হিন্দু বেশি এবং তাদের উপর আক্রমণটা ক্রনিক বলে কিন্তু আমরা এটারে সবসময় গুরুত্ব দিয়ে আমলে নেই। কিন্তু আমাদের তো মনে থাকার কথা যে বৌদ্ধরা তাদের কঠিন চিবরদান উৎসব বাতিল করে দিছিল। কোন পর্যায়ে গেলে একটা সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসবকেই অফ করে দেয়, তাই না? এবং এই যে খ্রিস্টানদের উপর যেটা শুরু হয়েছে এটা তো প্রেডিক্টেড, এটা আমাদের এই শোতেই, এই লাইভে আমি বলছি যে ২৫শে ডিসেম্বর পর শুরু হবে এই খ্রিস্টানদের উপর আক্রমণ। ইটস হ্যাপেনিং একদম। এইগুলা হলো গিয়ে কি বলে বাই বুক চলতেছে সব। না ভাই, একটা জিনিস তো জানেন, আমি বলি একটু, ওই দিন মাজার মনে হয় ২০টা-২২টা মাজারের উপরে কিন্তু ওভারঅল আক্রমণ হয়েছে। তো তারা তো আসলে শুধু তাদের ওই দিন জামাতে ইসলামের যে ধর্মটা ওইটারই ইসলাম ধর্ম মনে করে, আর বাকি এগুলা আসলে ইসলাম না। আর ওই দিন হিজবুতি ইসলামটা ইসলাম, মানে সমন্বয়কদের যে ইসলাম ওইটা ইসলাম। এখন মাজারের কি দুষ্কর্ম ভাই? ওইটাই আর কি। এখন হযরত মুহাম্মদের ওয়াইফ নিয়ে আজারি বললে সমস্যা নাই, ইউনুস বললে সমস্যা নাই, আমি বললে তো গর্দন কেটে ফেলবে, তাই না? আমার মনে হয় সংখ্যালঘুদের আক্রমণই মূল আক্রমণ বা হত্যা না। এর ভিতরে আমরা সবসময় দেখি যে ছাত্রলীগ ট্যাগ দিয়ে বা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অনেককেই হত্যা, হেনস্থা বা কারাবন্দি বা মারধর করা হচ্ছে। এর ভিতরে একটা বিষয় আমার হঠাৎ করে সামনে আসলো, সেটা হচ্ছে যে ছাত্রলীগের নেতার কলার ধরে ভিডিওতে কথা বলতেছে, শুনছি যে সে বিয়ে খাইতে গেছিল। সেটা হচ্ছে যে এরকম যে সাংবাদিক ক্যামেরা ধরে আছে এবং আর এক সাংবাদিক মাইক্রোফোন হাতে আছে আর আর এক হাত দিয়ে কলার ধরে আছে। মানে এটাও একটা বিষয়। কিছু বলবেন নাকি পিয়াল ভাই এর ব্যাপারে? মানে ওই আমার দেশের সাংবাদিক, তাই তো? আমি ঠিক আসলে বলতে পারবো না এটা কোন পত্রিকা সাংবাদিক। হ্যাঁ, আমি এরকম একটা ঘটনা শুনছি যে আমার দেশ পত্রিকার এরা তো গুন্ডাগিরি শুরু করছে বহুত আগে থেকেই। এবং এই যে আমরা যেই আলোচনা ভিডিও দেখার পরে যে আলোচনাটা করলাম না, এই যে হাসনাত আব্দুল্লাহরা কি ভাই এটা একটু বলেন, আমরা তো গ্যাপে পড়ে গেছি। তারা যে সময় টিভিতে গিয়া এই যে মাস্তানিটা করে আসলো, হ্যাঁ, এই মাস্তানি কিন্তু অনেক আগে থেকেই চলতেছে এবং সব সেক্টরে চলতেছে, শুধু সাংবাদিক না তো। এই যে স্কুল থেকে টিচারদের হেনস্থা করে বের করে দেওয়া,
বা ডিসি অফিস, এই অফিস, সেই অফিস, কোন অফিসটা বাদ আছে? সবখানে তারা এই সমন্বয়করা এই মাস্তানি করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে। কিন্তু এই যে সাংবাদিকদের এবং তাদের বেশিরভাগের অ্যাক্রিডিটেশন বাতিল হয়েছে, হাবি জাবি, হ্যাঁ, এইগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যাতা ব্যাপার না। মানে এই মানে তারা অলরেডি বসানোর চেষ্টা করতেছে, এই যে কলার ধরে আছে, এই যে কেমিক্যাল বললা যেটা, যে একজন কলার ধরে আছে ছাত্রলীগের ইয়াদের, এই টাইপের সাংবাদিকদেরই তারা আনতে চেয়েছে। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে। আমি আরেকটা ভিডিওতে দেখলাম যে একটা মেয়েকে, মানে বাচ্চা একটা মেয়েকে, আমি মনে হয় 17 বা 20 বছর বয়স হবে অনুমান করি আর কি, যে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে রাস্তা দিয়ে তাকে ঘোরানো হচ্ছে এবং তাকে নির্যাতন করা হচ্ছে। মানে এটা হিপোক্রেসি এবং অ্যাবিউজের মানে একটা কোন পর্যায়ে গেলে মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে যে একটা বাচ্চা মেয়েকে, মানে 17 বছর আমি বা 20 বছর, আমি তাকে বাচ্চাই বলবো আর কি, তাকে এইভাবে মানে হেনস্থা করা, নির্যাতন করা, মানে সবার সামনে, এবং যারা করছে এবং তাদের প্রায় সবারই দেখলাম যে মুখে দাড়ি আছে। মানে আমি দাড়ি বলতে বোঝাতে যাচ্ছি না যে সে মানে মুসলমান বা অন্য কিছু, কিন্তু মানে জামাতি কার্ড দাঁড়ি, তো এটা তো জামাত শিবিরের কার্ড আছে, একটা স্পেশাল কার্ড, এটা অন্যরা কেউ পারবে না ওই কার্ড আনতে। একটা প্রশ্ন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হিন্দু সেজে ডাকাতি করতে গেছে। হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখছি, এই ছবিটা আমি দেখছি, এটা ছবি আমি দেখছি। তো ওই দিন মানে যে বিষয়টা দেখেন ফেসবুক, আমি কিন্তু আরেকদিন বলছিলাম ওই ভাই, আপনার খেয়াল আছে কিনা, যে ফেসবুকে দেখবেন আইসা শঙ্কর পাল, তারপরে ওই ধরেন প্রশান্ত পাল, তারা এসে আমার বকে। তো আসলে এগুলো কিন্তু ভাই বুঝছেন তো কাদের এখন একটা ফেসবুক থেকে এখন প্র্যাকটিক্যাল শুরু করছে কিন্তু এর সাথে কিন্তু একটা কানেকশন আছে। সেই কানেকশনটা কিরকম, যেমন হিন্দু সেজে সবাই ওই ডাকাতি করতেছে, এই আন্দোলনের সময় কিন্তু কি বলে, এই আপনার ছাত্র না, তাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটির আইডি বানিয়ে তাদেরকে আন্দোলনে আনা হয়েছে। আপনি দেখছেন? একটা ভিডিও আছে ভাই, একটা ভিডিও আছে, দিব নাকি? ওকে ওকে, আইজু ওয়েলকাম ব্যাক। আইজু ওয়েলকাম আইজুদ্দিন, থ্যাংক ইউ গাইস। ডাক্তার আপনারা তো খুঁজতেছে সবাই, প্রশ্ন করতেছে মনে 10-12টা, আমরা তো উত্তর দিতেছেন ইচ্ছা করি, কারণ আপনি এখন কোন দেশে আছেন কে জানে। আমরা ভিডিওটা দেখি, তারপর ডাক্তারের সাথে জবাব আলোচনা। থ্যাংক ইউ ফর বিং পেশেন্ট এন্ড ডুইং ইট। ছাত্র বানানোর জন্য আমরা কিছু এনআইডি কার্ডও, আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম। আন্দোলন নতুন করে শুরু করলাম স্টেজের সামনে। আরে ভাই শরম নাই? অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই, মাত্র 10-12 জন ছাত্র আসছিল। ঢাকাতে আসার পরে আমি আমার কাকার বাসায় উঠি। কাকার বাসায় উঠে পরে আমি রামপুর আইডিয়াল স্কুলের একটা আইডি কার্ড বানিয়ে আন্দোলনে যোগদান করি। এক্ষেত্রে যদি আমার যদি কোনো আমি ভুল করছি স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। ছাত্র বানানোর জন্য আমরা কিছু এনআইডি কার্ডও, আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম। যুদ্ধের কোনো সততা নাই, উদ্দেশ্য ছিল পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে দিব। মানে কি? ও ও ও ও মনে হয় ইয়া খায়, ওই যে জুতার গাম খায়, ডান্ডি কর, ঠিক আছে? মানে নাইলে এই টাইপের উদ্ভট কথাবার্তা, কি সব কথাবার্তা। তবে এটা একটা কনফেশন যে তারা এই যে নকল ছাত্র আনছে, এটা তো ওইটা আমরা সড়ক আন্দোলনের সময়ও দেখছি, তাই না? স্কুল ড্রেস পইরা, হ্যাঁ, মানে স্কুল ড্রেস পরে, কলেজের ড্রেস পরে, এই যে এর ভিতর তো এক মেয়েও পাইলাম আমরা একবার এক স্কুলের ড্রেস পরে। হ্যাঁ, এরকম আর কি। এইখানে একটা মেসেজ আছে, আমার একজন প্রাইভেট মেসেজ দিছে যে ছাত্রলীগের নেতাকে যদি কলার ধরে বিয়ের অনুষ্ঠানে মারা হয়, তাহলে কি ভবিষ্যতে খাতনার অনুষ্ঠানেও কি তাহলে এই মাইক নিয়ে, ক্যামেরা নিয়ে কি কেউ যাবে নাকি? আমার মনে হলো যে বিষয়টা ইন্টারেস্টিং, এই জন্য শেয়ার করলাম। আচ্ছা ডাক্তার, কি ঘটনা, কার সাথে ডেটিং এ ছিলেন, কি অবস্থা? আসলে আমি ডেটিং এ ছিলাম না, I just had a personal thing I needed to take care and I just couldn't make it happen quicker. কিন্তু সবাই তো ধারণা করতেছে আপনি শবনম ফারিয়ার সাথে ছিলেন। Guys, I'm too old for dating now. I have hang up the I can't do that.
I was just late. I'm sorry. And it came very late last night, and I just couldn't manage it to change the things that I needed to change. No, it's fine. আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে যে মানি সাপ্লাইয়ের একটা বিষয় মনে হয় শফিক সাহেব বলছে, অবৈধ সরকারের শফিক সাহেব, সে হচ্ছে যে চৌবাচ্চা থিওরি দিছে, যে চৌবাচ্চার নেট পানির পরিমাণ বাড়বে না বা কমবে না যদি সেখানে টাকা সরাসরি চৌবাচ্চাকে না দিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়। মানে হ্যাঁ, আমরা দেখি এটা মনে মজার একটা ভিডিও দাঁড়ান পাইছি। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। হ্যাঁ, একদিক দিয়ে পানি আসছে টাকাটা, আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে, ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে, মানে পানি কিন্তু একই থাকছে। তো সেই জন্য আমরা মনে করছি না যে এটা হবে। এইটা টেকনিক্যালি এটা আসলে কোনো এক্সট্রা মানির সাপ্লাই এখানে করবে না, এটা ওই বিধি মেনেই এই কাজটা করা হয়েছে। তো আপনি ওইটার সাথে এটার মানে খুবই গুণগত ডিফারেন্স আছে। মুদ্রাস্ফীতিতে এটা যে হিট করবে না, মার্কেটে হিট করবে না। এটা মনে হয় আমার আমি মানি সাপ্লাই সম্পর্কে যা পড়াশোনা করছি ইভেন আন্ডার গ্রাজুয়েটে, এর পরে তো আমাকে আবার নতুন করে সবকিছু শিখতে হবে। আমি এখনো বুঝতেছি না। সে বলতেছে ঠিক আছে 22,500 ছাপায় সেটা মার্কেটে দিলাম, তো মার্কেটে তো 22,500 কোটি টাকা অ্যাড হলো। এখন সেই 22,500 কোটি টাকা তুমি ব্যাংক থেকে তুলে খরচ করবা না করবা, বাট টোটাল মানি সাপ্লাই তো 22,500 কোটি টাকা বেড়ে গেল। সেই 22,500 কোটি টাকা দিয়ে তুমি ডলারও কিনতে পারবা। সেই ডলার কি তাহলে বিদেশে পাচার হবে? 22,500 কোটি টাকা তোমার বছর এখনকার রেটে খুব সম্ভবত 1.5 বা 1.6 বিলিয়ন ডলার, নাকি আরো বেশি। $16 billion I think, sorry, $1.6 billion I think that's about correct. So এই $1.6 billion কি তাহলে পাচার হলো? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা এখন প্রশ্ন করলে কোথাও জবাব পাওয়া যায় না, তোমার ওই যে শ্বেতপত্র ছাপা হলো না, যেখানে বলা হচ্ছিল যে বছরে $16 বিলিয়ন হিসাবে পাচার হয়েছে গত 16 বছর, অলমোস্ট 250 বিলিয়ন $250 ট্রিলিয়ন পাচার হয়েছে। গত 5 মাসে তো তাহলে তোমার $10 বিলিয়ন বাঁচা যাওয়ার কথা, সেই $10 বিলিয়ন রিজার্ভে নাই কেন? তাহলে কি এইভাবে তোমার টাকা পাচার করা হচ্ছে, টাকা ছাপানো হচ্ছে, তারপর ডলার কনভার্ট করে সেটা পাচার করা হচ্ছে? আমরা জানি ইউনুসের বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারো যদি বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ইউনুসের বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই লোক বক্তৃতা যা দেয় সমস্ত তার বিদেশি অ্যাকাউন্টে জমা হয়, যাতে তাকে তোমার ট্যাক্স না দিতে হয় সেসব ইনকামের উপরে। সো ইট ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চৌবাচ্চা অর্থনীতির জনক কিনে আমি জানি না, বাট ইট ইজ আ কোয়েশ্চেন অফ এই টাকাটা যাচ্ছে কোথায়? কারণ ব্যাংকগুলো তো তোমার টাকা পাচ্ছে না। আমি যতদূর জানি যে 6টা ব্যাংকে টাকা দেওয়ার কথা ছিল, সেখানেও ডিপোজিট টাকা চেক দিয়ে টাকা ওঠানো যাচ্ছে না, ওরা এখনো তোমার লিমিট দিচ্ছে কয় টাকা ওঠানো যাবে না যাবে। So it is a very important question, exactly what's happening in there. এখন দেশের সাংবাদিকরা তো এই ব্যাপারে প্রশ্ন করবে না। খালেদ মহিউদ্দিন তো মুখের মধ্যে সমন্বয়কদের ঘুরে বসে আছে, সো এর বাইরে তো সম্ভব না। I'm sorry for the language, by the way. This is the ugly truth. Sorry? এটাই মানে ugly truth, যে সমন্বয়কদের নুনু করে বসে আছে খালেদ মহিউদ্দিন মুখের ভিতরে। না, আর নাইলে হয়তো খালেদ মহিউদ্দিন জানে টাকা কোথায় যাচ্ছে। মেবি তোমার এইমাত্র আমাকে টেকনিক্যাল থিং থেকে একটা রসিকতা জানালো, মেবি পাকিস্তান থেকে অস্ত্র কিনতে খরচ করা হচ্ছে। আগামীতে যে ধরনের যুদ্ধ হোক, তা ব্যালটে হোক, অস্ত্রে হোক, যেভাবে হোক, সব যুদ্ধের জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ প্রাইভেট ইউনিভার্সিটিতে আগামীতে সরকার গঠন করবে। এটাও সম্ভব।
অসম্ভব কিছুই না। আজকে সকালেই তো তোমার একটা নিউজ আসছে যে চায়না থেকে বাংলাদেশ সেনাবাহিনী আবার অস্ত্র কিনতেছে। আপনার কি ধারণা যে সুলেমান আবার ফোন দিবে তাহলে? I do not know about that, but একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো, বাংলাদেশের সীমান্তে 270 কিলোমিটার আরাকান আর্মি দখল করে নিছে। এই ব্যাপারে তুমি পত্রিকায় কোনো খবর টবর কিছু পাবা না। বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা কেউ কিছু জানি না। বিকাল ভারত বিরোধীদের কথা বলা হচ্ছে, কিন্তু আরাকান তোমার যদি কক্সবাজারের অঞ্চল, ওইসব অঞ্চল দখল করে, এবং ওইসব অঞ্চল কিন্তু গরিলা যুদ্ধের জন্য অত্যন্ত ভালো জায়গা। সেনাবাহিনী দিয়ে তুমি সেখানে যুদ্ধ করতে পারবা না। তো তার এইসব যে এই যে 270 কিলোমিটার জায়গা আমরা হারালাম, এটা উদ্ধার করার উপায় কি? এই ব্যাপারে কেউ কোনো কথা বলতেছে না। এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো ডাক্তার, একজন বাংলাদেশি লোক ভারতীয় বিএসএফ এর গুলিতে মারা গেলে সেটা অবশ্যই দ্বন্দ্বনীয় এবং সেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা কিন্তু বড় বড় ফলাও করে খবর দেখি মিডিয়াতে, কিন্তু 270 কিলোমিটার চলে গেল, মানে কোথাও কোনো শব্দ নাই, কারোর কোনো মাথা ব্যথা নেই, কোথাও কোনো আলোচনা নাই, চারিদিকে শুনশান নীরবতা। তোমার এই হাবদাল্লাহকে আমার খুব মজা লাগে। সে তোমার চুরি চাট্টামি করে ধরা খাইছে, খুব ভালো কথা। এখন সেই চুরি চাট্টামির গল্প তোমার সমস্ত অনলাইন মানে ফিড থেকে মোটামুটি অস্থির হয়ে হারায় গেছে। কিন্তু এখন তোমার এই জুলাই 31-এর প্রোক্লেমেশন কি একটা আবিষ্কার করছে। এখন পিয়াল খুব সম্ভবত প্রোক্লেমেশনের একটা কপি পোস্ট করছে কিছুক্ষণ আগে। তো আমাদের মিউচুয়াল বন্ধু শুভ কামাল বলল সে এটা পড়ে নতুন কিছু আবিষ্কার করা যায় নাই, মোটামুটি স্লোগান এগুলি কথাবার্তা, সেখানে অন্য কিছু নাই। এটা কি তোমার ওই প্রধানমন্ত্রীর না বেআইনি প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে যে সরকারের মধ্যে নাই সেই জন্য, নাকি অন্য কিছু ছিল? হ্যাঁ, বললাম যে প্রথমেই আলাপ হয়ে গেছে এগুলো নিয়ে। ওকে, সরি, শুরুতে আলাপ হয়ে গেছে। এইটা হলো এটা মানে কমেডি ভার্সন, বেসিক্যালি এটা কমেডি ভার্সন। মানে তারা সবকিছু নিয়ে মক করতে করতে এমন এক জায়গায় চলে গেছে, হ্যাঁ, যে মানে কোন জিনিসটা যে কি এই সেন্সটাই ওদের ভিতর কাজ করে না। কারণ ওদের ভিতর একটা জিনিস ঢুকে গেছে, এখন ওরা যা বলবে পাবলিক চাই খাবে, তো যা বলবে তাই বিশ্বাস করবে। সচিবালয় পুরাই দিল, কোনো বিকার নেই মানুষের, কারণ ওরা কইছে যে এটা সচিব রাই করছে, সচিব রাই দুর্নীতি। That is important distinction. এই সব সিনিয়র সচিব রাত্রিবেলা একটা সময় আগুন লাগাইতে গেল কেন? আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনাদের অফিস আর সুরক্ষিত নয়। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো। সমন্বয়ক হাসিব ভাইয়ের ফেসবুক লাইভ দেখি যে তিনি লাইভ করছে, আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি? দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখেছি সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। শেষ হয়ে যায়নি, তার মানে আমাদের এই বিপ্লবটা চলমান রয়েছে। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। আসলে সচিবালয় আগুন কি তাহলে সচিবদের মাইনাস করার বিষয় নাকি ডাক্তার সাহেব? না, এখানে আবার একটা জিনিস আছে, সচিবদের ভবনেও কিন্তু আগুন লাগছিল, এটা ধামাচাপা পড়ে গেছিল, আগুন লাগছিল। তো একটা মজার ব্যাপার তুমি খেয়াল করবা যে আগুন লাগছে, আগুন লাগার পরে এই ভদ্রলোক সেখানে উপস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় তো 10 মিনিট বা 5 মিনিটের হাঁটার রাস্তা না, তাই না? ঢাকা ট্রাফিক টাইম নিলে আই উইল থিংক ইট উইল টেক 20-25 মিনিটস, বাট সে সেখানে উপস্থিত। এবং তারপর তোমার আরো মজার ব্যাপার, আই থিংক এ টিমের পোস্টে পোস্ট করা হয়েছিল যে ওই যে ট্রাকের মধ্যে যে ভদ্রলোক মারা গেল, নয়ন ফায়ার ফাইটার,
সে তোমার যখন আঘাতপ্রাপ্ত হয় তার ডান পাশে সে দাঁড়ায় আছে। তো যে কোনো আকামের সময় এই লোককে সেখানে দেখা যায় কেন? সচিবালয়ে আগুন লাগে তাকে দেখা যায়, মেট্রো রেলে আগুন লাগে তাকে দেখা যায়। এটার তোমার মানে ইয়াটা কি? আর আরেকটা অদ্ভুত জিনিস, আমি তোমার এই আগে দেখি না এই ভিডিও ফুটেজটা, সো থ্যাংক ইউ এটিম ফর মেনশনিং দ্যাট। এর ধোয়ার রং সাদা। তো কেমিক্যাল, আপনি তো কেমিক্যাল নিয়ে কাজ করেন, আমি যতটুকু জানি যে পেট্রোল এবং ওয়াটার ভেপরের সাধারণত সেই ধরনের আগুনে সাদা লাগে, তাইলে কি এটা পেট্রোল দিয়ে লাগানো হয়েছে আগুনটা? কারণ আপনি দেখেন কোনো কালো ধোয়া নাই, পুরো সাদা ধোয়া বার হচ্ছে। ভিডিও ট্রিপটা যদি আবার দেখানো যায় তাহলে হয়তো একটু সুবিধা হবে। এটাতে আমার সন্দেহ হচ্ছে যে আগুন লাগানোর যে থিওরিটা এবং সেটা যাতে কুইকলি পুড়ে যায়, এবং আগুন কিন্তু খুব কুইকলি বিস্তৃত হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনার আই থিঙ্ক একটা ছবি দেখা গেছে যে বাম পাশে এক জায়গায় আগুন লাগছে, ডান পাশে আরেক জায়গায় আগুন লাগছে, মাঝখানে খালি। তারপর সারা বিল্ডিং এ আগুন ছেয়ে গেছে। সো এটা তো আপনার পরিষ্কারভাবে বোঝা যায়। এখন আমি যতদূর জানি কেমিস্ট্রি, আপনি আমার চেয়ে ভালো জানেন কেমিস্ট্রির ব্যাপার, বাট আমার মনে হচ্ছে আগুন লাগানো হয়েছে, এবং আগুন লাগানো হয়েছে বিকজ কিছু ডকুমেন্টস আছে সেখানে পড়ানো দরকার ছিল। এখন আমাকে সুশান্ত যা বলছে যে এখনকার বেশিরভাগ ফাইল টেলি তোমার ক্লাউডে থাকে, সিগনেচারও ডকু ক্লিয়ারে হয়। সো সাধারণত তোমার ওকে ওখানে পদায়নের জন্য সুপারিশ করলাম এইসব কাগজপত্র থাকে। তো সেই সব কোটি কোটি টাকা যে আদান প্রদান হয়েছে সেগুলি পড়ানোর জন্যই যে আগুন লাগানো হয় নাই, এবং নাহিদ, আসিফ নজরুল, আসিফ সবুজ এরা যে সেটা করে নাই, that I mean they have the capability to get inside the secretariat and do these things. এবং at the end of the day what they are trying, that যত বেশি chaos হবে নির্বাচন তত বেশি পিছিয়ে যাবে, তাই না? তোমার দেশের মার্কেট ইকোনমি ইজ ডিস্ট্রয়েড। রোজার সময় কি হবে nobody knows. এমপ্লয়মেন্ট মার্কেট ইজ ডিস্ট্রয়েড। এখন যেটা হচ্ছে সচিবালয় মাইনাস করা হচ্ছে, আর্মি অলরেডি মাইনাস হয়ে গেছে, জামায়াতের শাসন হবে, জামায়াতের যেসব ক্যাডাররা আর্মিতে কাজ করে তাদেরকে দিয়ে। দ্যাটস হোয়াটস গোনা হ্যাপেন। সরি আই র্যাম্বলড। আমাদের একটা প্রশ্ন আছে স্ক্রিনে সুশান্ত দার উদ্দেশ্যে, দিল্লি সফরে আমাদের জন্য কি বার্তা আছে যদি একটু বিস্তারিত বলেন, এটা আমরাও এই টিমের পক্ষ থেকে জানতে চাই। সুশান্ত দা, আসলে ওই আমার সফর আরো এক সপ্তাহ বাকি, সামারি দেওয়ার মতো আসলে কিছু নাই। আমার কাছে মনে হচ্ছে নেক্সট আড্ডাতে আমি মনে একটা সামারি দিতে পারবো। এখন আসলে ইন দ্য মিডল অফ গ্যাদারিং ইনফরমেশন, বাট আমি সোশ্যাল মিডিয়াতে দুই একটা পোস্ট দিচ্ছি, কারণ এমন কিছু জায়গায় যাচ্ছি যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া দেওয়ার মতো না, আসলে দিচ্ছি না। বাট আলটিমেটলি যে বিষয়গুলো হচ্ছে যে দ্য রিয়েলিটি ইজ রিয়েলি নট এক্সপেক্টেড হোয়াট উই আর এক্সপেক্টিং। বিষয়টা এরকম আর কি, মানে আমরা হয়তো সবাই খুব আশা করতেছি বাংলাদেশ অচিরেই অরিজিনাল বাংলাদেশে ফিরে যাবে, কিন্তু আপনি যখন খারাপ মানুষের সাথে ভালো মানুষ যুদ্ধ করে তখন ইনিশিয়ালি কিন্তু খারাপ মানুষরা আগায় থাকে। তো এই মুহূর্তে আসলে বিষয়টা এরকমই, বাট বেটার ডেজ উইল কাম সুন, এটা আমি আশাবাণী দিতে পারি। কিন্তু বর্তমান যে কার্যক্রম চলছে ওই কার্যক্রমের উপরে বেস করে আমরা যে ফিরবো এটা আমি মনে করি না আসলে। মানে আমাদের এখন জয় বাংলা ক্যাম্পেইন চলতেছে, 10 তারিখ পর্যন্ত চলবে। আমি মনে হয় 10 তারিখ পর্যন্ত আমরা এটাতে স্ট্রিক্ট থাকবো। 10 তারিখের পরে হয়তো নতুন কোনো একটা কিছু আসা উচিত। তো অবশ্যই আমাদেরও যে সমস্ত যোগাযোগ আছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, পলিটিক্যাল চ্যানেলে বা আমাদের সাংগঠনিক চ্যানেলে, এগুলা আলোচনা হচ্ছে যে 10 তারিখের পরে কিন্তু একটা ক্যাম্পেইন, একটা প্রোগ্রাম, কোনো কিছু একটা হয়তো আসতে পারে এইটাই। বাট একদম ইজিলি সবকিছু মানে খারাপ, অসুরের সাথে সুরের যুদ্ধ আমরা বলি আর কি, মানে একটু সময় লাগে, বাট জিতবো আমরাই। মানে এতে আসলে বেশি উত্তর দিতে পারতেছি না। কিন্তু আমাদের কালকে কিন্তু একটা প্রেস কনফারেন্স আছে দিল্লি ফরেন করেসপন্ডেন্স ক্লাবে। এটা একটা বিগ ইভেন্ট, কারণ ওয়ার্ল্ডের সব বড় বড় মিডিয়া আসবে এখানে। তো নেক্সট আড্ডাতে একটা স্পেসিফিক কিছু একটা বলতে পারবো। আপাতত ফেসবুক ফলো করেন আমার, এটাই বলবো।
কি যতটুক দেওয়ার মতো একটু দিব আর কি। মানে কেমি ভাই আসলে এই মুহূর্তে আপডেট দিতে পারতেছি না, আমি দুঃখিত, কারণ মিডল অফ গ্যাদারিং ইনফরমেশন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, তো আপনার ভিডিও পোস্ট আমি লক্ষ্য করতেছি, এর মধ্যে একটাতে লেখা ছিল আপনি হিন্দু নেতা। আমি আপনাকে তো গত 17-18 বছর চিনি, আপনি হিন্দু নেতা এটা তো জীবনে প্রথম শুনলাম। যখন আমি উত্তরটা দেই, সেটা হচ্ছে যে এটা অনেকটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো। কোনো নাশকতাকারী যদি ধরা পড়ে, তার নাম যদি মুসলিম হয়, অলওয়েজ এ টেররিস্ট, ঠিক আছে? আর যদি অন্য কোনো লোক হয়, যদি ওয়েস্টার্ন নাম হয়, তাহলে সে মানসিক ভারসাম্যহীন। এটা ন্যারেটিভ কিন্তু সবসময় দাঁড় করানো। তাহলে আওয়ামী লীগের কোনো নেতা হলে অসুবিধা নাই, হিন্দু কেউ নেতা হলেই সে হচ্ছে যে হিন্দু নেতা, সে আওয়ামী লীগের নেতা না। এটা আমি মনে করি এটা এক ধরনের রেসিজম। আমি সুশান্তকে সবসময় মানে নেতা হিসেবে দেখতে চাইছি, বাট তার আগে পিছে কাটা বা নুনু দেখতে চাইনি। Let me be honest on that, and I am hoping Shushanto you shared that sentiment. এইখানে আর একটা বিষয় আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে আমরা দেখছি যে আবু তোহা একজন হুজুর, সে বিয়ে করে অন্য বা ছোট বউয়ের বাসায় নিখোঁজ ছিল, মিডিয়া এটাকে গুম হিসাবে চালাইছে। ফরহাদ মাজার ওরফে লুঙ্গি মাজার, সে বাসে করে কোথাও লুকিয়েছিল ফরিদার থেকে, আমাদের বিটি বেগুন ফরিদা আক্তার, তাকে গুম হিসাবে দেখানো হয়েছে। আর ইদানিং একটা খবর দেখলাম যে সমন্বয়ক খালিদ হাসান, সে গুম হয়ে গেছে বা হারাই গেছে, কিন্তু ফিরে আসার পরে জানলাম যে খালিদ হাসানের জিনে ধরছে। খালেদ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী। তার নিখোঁজ ও ফিরে আসার ব্যাপারে সমন্বয়ক আব্দুল কাদের বলেন, খালিদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়। তার নিখোঁজ হওয়ার ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন কেউ কেউ। মোবাইল সঙ্গে না নিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের পরিচিতদের মনে। শুক্রবার সন্ধ্যা 6টায় হল থেকে বের হয়ে আর ফেরেননি খালিদ। সিসি ক্যামেরার ফুটেজে সবশেষ তাকে দোয়েল চত্বর এলাকায় দেখা গিয়েছিল বলে জানান হল প্রভোস্ট। তার মানে এটা ব্যাপারটা হলো এরকম যে আওয়ামী লীগের সময় যদি কেউ হারায় যায়, বিয়ে করে কোথাও পালায় যায়, সেটা হচ্ছে যে গুম। আর এই দখলদার বেআইনি সরকারের সময় জিন, বিষয়টা নিয়ে যে আপনারা কে কি মনে করেন একটু শেয়ার করেন। এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে। এখন যদি কয়েকটা সমন্বয় হারা যায়, লোকজন বলতে পারবে যে তাদের জেনে দিয়ে গেছে, প্রমাণ হিসেবে তো আছে ভিডিও, তাই না? আচ্ছা, একটা ভিডিও বিয়ের অনুষ্ঠানের একটা কাহিনী একটু দেখি আমরা ভাই, দেখাচ্ছি আমি। কেন্দ্র অফিস আছে, তারপরে 15তলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির অফিস আছে। তো এরকম একটা জায়গায় সে বলতেছে যে সে বিয়ের দাওয়াতে আসছে, তার মানে অবশ্যই সে এখানে কোনো একটা প্ল্যান নিয়ে আসছে। আগস্টের সেটা হচ্ছে তার মোবাইল, আমরা অলরেডি হচ্ছে এটা চেক করা হচ্ছে, অনেক ইনফরমেশন সেখানে পাওয়া গেছে, বাকিটা হচ্ছে এখানে পাওয়া যাবে। ওনার সাথে আরেকজন ছিল, কিন্তু হচ্ছে আমরা যখন ওনাকে ধরছিলাম তা বলছে ওনারা বাদবাকি আর কি আমরা ওখানে ওনাদেরকে নিয়েছিলাম, আর বাদবাকি ওরা পালাই গেছে, আবার হয়তো বাকি থাকতে পারে। আমরা বলছি, জানাই ইনফর্ম করছি, আমরা এটাই করতেছি। অবশ্যই ফ্যামিলি প্রোগ্রামে কে কে ছিল আপনি তো বললেন, কে কে ছিল একটু বলেন। আমার কাজিনের তার শালার আজকে বিরোধের প্রোগ্রাম আছে। এখানে আসেনি কেন তারা? আপনার বিপদে আসছে তো ওনারা এখানে ছিল, ওই যে নশা দান ছিল, উনি আবার চলে গেছে। আবুল হাসান 5 বছর আগে। ভয় দেখিয়ে করছো শাসনে জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তারে লয়। ভয় দেখিয়ে করছো শাসনে জয় দেখিয়ে নয়, সেই ভয়
বিষয়টা তুই বুঝলাম না, মানে কাহিনী কি হইতেছে এখানে? ওইটা আমি তো বললামই যে মিডিয়াতে এখন ঢোকানো হচ্ছে এই টাইপের শিবির ক্যাডারদের, ঠিক আছে, এবং তারা যা খুশি তাই করবে, যা খুশি তাই করবে। এইখানে একটু মানে কনসার্নিং ব্যাপার, তুমি একটা লোক বিয়েতে গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিছু নাই, পুলিশ তাকে খুঁজতেছে না, সে যেহেতু ঘোরাফেরা করতেছে, ইউ ক্যান অ্যাজিউম তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, দিস আর দ্য অ্যাজাম্পশনস। তো সেখানে কেউ তাকে দেখলো, দেখে তার পূর্ব কোনো শত্রুতা থাকতে পারে অথবা হিসাব নিকাশ থাকতে পারে, বাংলাদেশ সম্ভব, আমি অস্বীকার করতেছি না। তুমি তাকে ধরলা, তুমি তাকে মারধর করা শুরু করলা, এবং তারা তাকে মারছে, এখানে আছে, ওখানে তো আমার দেশের সাংবাদিকদের ছবি তুমি যা দেখাইলা, তারা ওকে থ্রেট করতেছে, মারছে, এরপর তুমি তাকে ডিবি ডেকে উঠাই দিলা। তো ডিবি যে তাকে অ্যারেস্ট করছে এই ব্যাপারে কোনো খবর কিন্তু আমি পত্রিকায় দেখিনি, আপনারা কেউ দেখছেন? না ভাই, আমার কাছে তো এরকম কোনো কিছু নাই, মানে আমি পুরো বিষয়টাই, মানে এটা সাংবাদিক নামে জাস্ট একটা গুন্ডামি, আর তো কিছু না। এর নামে সাংবাদিক, যেটা বলছে যে এখন সাংবাদিকতা কার্ড তুলাইলো আর নিজেদের গুন্ডামি দেখাইলো, বিয়ে বাড়ি থেকে শুরু করে যেখানে খুশি এখানে, এখানে কি মামলা আছে কি না এগুলো কোনো বিষয় না, নিজেদের সত্যি বলাটাই মূল বিষয়। কথায় কথায় আইনের শাসনের কথা বলা হয়, বাক স্বাধীনতার কথা বলা হয়, খুব ভালো কথা, দিস আর গুড থিংস টু সে, বাট এখানে তো তোমার এখন তাহলে মনে হচ্ছে তোমার তুই ছাত্রলীগ করস নাই, তোর বাপ ছাত্রলীগ করছে অথবা তোর মা ছাত্রলীগ করছে, সেভাবে কাউকে ধরা হবে। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আইনি ভাবে ইয়েস, কিন্তু মানে তোমার এ ব্যাপারে তো বলা হয় না যে কেউ ছাত্রলীগ করলেই তাকে এইভাবে মারধর করা। আর তার চেয়ে আরেকটা বিপদ হচ্ছিল যে আমার দেশের সাংবাদিক, যে এরা কি তাহলে তোমার সচিবালয়ে প্রবেশ করতে পারবে? সচিবালয়তে সাংবাদিকদের প্রবেশ, হ্যাঁ, সবার তো অ্যাক্রিডিটেশন বাতিল, হ্যাঁ, কিন্তু এদের জন্য সব মাপ। তাহলে সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা সচিবালয়ে প্রবেশ করবে কিভাবে? এদের পাশ এরা কোটায় যায়, এরা কোটায়, এরা বিপ্লব কোটায় আছে, বিপ্লব কোটায়, কিন্তু এরা কোটা পার্টি, এরা আন্দোলন করলো কোটা বিরোধী, কিন্তু এরাই আসলে কোঠায় এখন সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু আমাদের তথাকথিত মেধাবীরা এগুলো ফেল টু রিকগনাইজ ইট। ইন্টারেস্টিং। এখানে আর কিছু বিষয় আমরা আসলে খেয়াল করিনি বা বলতে পারিনি, সেটা হচ্ছে যে এর ভিতরে একটা বিষয় আপনাদের সবারই হয়তো নজরে আসছে, তা হচ্ছে যে 7 জন জাহাজের কর্মচারী কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং দাবি করা হয়েছে বা সামনে একজনকে দেখানো হয়েছে যে একমাত্র একজন লোক এই 7 জন লোককে হত্যা করা হয়েছে। এটা আসলে তামিল কিংবা মনে করেন হলিউডের কোন সিনেমা ছাড়া এরকম কাহিনী আমার জানা আছে বলে কখনো আমি দেখিনি। কারণটা হচ্ছে যে এর কতগুলো ব্যাখ্যাও আছে মনে হয় আমাদের একটা টিমের পোস্টে। ওরা বলতে চাইতেছে ও জাহাজ চালাইছে, নদী চালাইছে, 4 জনকে ছুরি মেরা ফিরে করছে, কোনো শব্দ হয় নাই, তার তোমার পায়ে একটা কাটা দাগ লাগে নাই, তার রক্তের কোনো সিধা নাই, সুন্দর করে চুল কাটা। ইটস ইন্টারেস্টিং ব্যাপার। এই নো মুসলিম নাকি নো মুসলিম সে এটা আবার তোমার আমার দেশ তোমার ন মুসলিম অ্যাকসেপ্ট করে নাই, আমার দেশ ওকে হিন্দু হিসেবে উপস্থাপন করছে। আচ্ছা, আমরা কথা বলতে থাকি এর মধ্যে সুশান্ত দা যদি কিছু দর্শকদের কিছু প্রশ্ন থাকে বা কোনো জানার। না, আমি একটা প্রশ্ন আমি কমেন্ট সেকশন দেখছিলাম, আমি আপনারা এটা আলাপ করছেন কিনা আমি জানি না। মির্জা ফখরুল ইসলামের গাড়ি তল্লাশি হয়েছে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনি চিন্তা করবেন ফখরুল ইসলামের গাড়ি যদি দেখে, এবং ফখরুল ইসলাম গাড়িতে ছিল, আমি একটা ভিডিও পোস্ট করছি আমার অনলাইনে, বাট তারপরও গাড়ি চেক করা হয়েছে, এর মাধ্যমে কি বার্তা দেওয়া হচ্ছে?
এখন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারে। এই যে আমরা তো বলেই দিছি 31শে ডিসেম্বর বিএনপির জন্য একটা আজাব আসতেছে। না, বিএনপির ছেলেমেয়ের বিএনপি ইজ গোয়িং টু বি, কারণ তোমার এই ঠিকানে যে বলা হচ্ছে যে আমরা নতুন ইনসাফবাদ কি একটা পালংবাদ তো ছিল, এখন আবার দেখলাম আব্দুল্লাহ ইনসাফের কথা বলতেছে। এটা 2 মিনিট পর চিন্তা করে, বিএনপি ইজ গোয়িং টু বি ইন বিগ ট্রাবল এন্ড আই থিংক বিএনপি স্লোলি রিয়েলাইজ। রিজভি দেখলাম আজকে সকালবেলা, গত 30 বছরে আমি প্রথম বিএনপি কে জামাতের বিরুদ্ধে এত কঠিন ভাবে কথা বলতে দেখছি। ইভেন তোমার 95-96 এর অসহযোগ আন্দোলনের সময় জামাত সম্পর্কে বিএনপি এত ডিরেক্টলি বলে নাই। আই মিন আজকের কমেন্ট pretty bold, এরা মুনাফিক। I don't know PL if you saw that or not. না আমরা এটা নিয়ে আলোচনা করে বলছি, তুমি ছিল না তখন। এখানে আমরা একটু সচিবালয়ে ফিরে যাই, আবার একটু সচিবালয়ের আগুন নিয়ে, এবং তার একটা বিষয় হচ্ছে সাংবাদিকদের প্রবেশ অধিকার বাতিল করা, তার সাথে কুকুর মারা গেছে সেটা নিয়ে। এইখানে সাংবাদিকদের প্রবেশ অধিকার বাতিল করা নিয়ে আমার মনে হয় আমাদের বিশিষ্ট কার উপদেষ্টা আসিফ নজরুলের একটা মন্তব্য আছে। সেটা হচ্ছে যে মন্তব্য মানে ফেসবুকে একটা পোস্ট ছিল, যাতে উনি রোজিনা প্রথম আলো সাংবাদিক, তাকে প্রবেশ করতে দেয়া হয় নাই বলে সে অনেক বড় পোস্ট করছিল বা দাবি করছিল যে রোজিনাদের লেখার অধিকার রাষ্ট্রের গোপনীয়তার থেকেও অনেক বড়। কিন্তু এখন যে সমস্ত সাংবাদিকদের প্রবেশ অধিকার কেড়ে নেওয়া হলো, এ বিষয়ে কেউ কোনো কথা বলছে না, মানেটা কি ডাক্তার কিংবা পিয়াল ভাই? মানে এই মিডিয়ার কণ্ঠরোধ তো অনেক আগেই হয়ে গেছে, মিডিয়া কণ্ঠরোধ তো অনেক আগেই হয়ে গেছে। এইটা অ্যাক্রিডিটেশন বাতিল হলো, আসলে এটা একটা আনুষ্ঠানিক স্বীকারোক্তি, ঠিক আছে? মানে তুমি ইচ্ছা মতো তুমি সরকারের বিরুদ্ধে কিছুই লিখতে পারবে না, কিছুই বলা যাবে না, করা যাবে না, হ্যাঁ, সবই তো আছে। আচ্ছা, আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এতিম ব্র্যাকেটে এটিম সমন্বয়ক লন্ডনে বসবাস করে আওয়ামী লীগ নেতা সুশান্ত দাস যখন দিল্লি গিয়ে আরআরএস কর্তা ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে, তখন আর বুঝতে কষ্ট হয় না বাংলাদেশের সংখ্যালঘু কেন্দ্রিক প্রপাগান্ডার নেপথ্য। আমি সুশান্ত দাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আমি সুশান্ত প্রশ্ন দেওয়ার উত্তর আগে যে প্রশ্নটা সিলেক্ট করছে, what the fuck is এতিম? I'm sorry, make fun of us, yeah, but if there is a political element to make fun of us, please make fun of us. আমাদের নিয়ে রসিকতা করার থাকলে রসিকতা করুন, এতিম নিয়ে আমার মনে হয় না আপনাদের এটা করা উচিত। প্লিজ কিপ ইন মাইন্ড দ্য গ্রেট প্রফেট ওয়াজ অরফ্যান। আপনারা আমাদের কিনে রসিকতা করেন, এতিম নিয়ে করেন না প্লিজ, আপনাদেরকে আমি একটা অনুরোধ করি। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে গিয়ে সুশান্ত is part of a group, a highly powerful group that was sent to India to meet with the political leaders of India. Sushanta has met with a lot of political leaders in India. RSS is in power in India in some of the state. Sushanta will have to meet with these people on the official capacity. RSS এর রাজনীতি কি সেটা নিয়ে সুশান্তের কোনো মাথা ব্যথা নাই, বাট তারা ভারতের প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের অংশ, সরকারিভাবে তাদেরকে সেভাবে মিট করতে হবে। এইটা নিয়ে আপনারা যারা, হ্যাঁ, আপনারা সুশান্তর মানে হাতা হাফ না ফুল, এইটা নিয়ে আপনারা যে চিন্তিত সেটা মানে দিস শোজ আপনারা আসলে কি পরিমাণ রেসিস্ট, কি পরিমাণ সেগ্রিগেশনিস্ট। একটা লোকের নাম যদি সুশান্ত দাস হয় তাহলে নিশ্চয়ই সে বাংলাদেশের বিরুদ্ধে। এগুলি আপনারাই প্রমাণ করতেছেন, আমাদেরকে বলতে হচ্ছে না। আপনি জানেন না অমির রহমান পিয়ালের আসল নাম কি, তাই না? আপনি ধারণা করে নিচ্ছেন অমির রহমান যেহেতু আছে সে হচ্ছে মুসলমান। আইজুদ্দিন আপনি ধারণা করে নিচ্ছেন আপনি মুসলমান, সেই আইজুদ্দিন বিরুদ্ধে আপনি এই অভিযোগ করতেছেন না। এমিল কাল আলীর বিরুদ্ধে অভিযোগ করছেন না।
কারণ কেমিক্যাল আলী নামের শেষে আলী আছে, ধরেই নিয়েছে যে আমি মুসলমান বাই ডিফল্ট। আপনাদের এই যে ধারণাটা যে কারো নাম যদি সুশান্ত দাস হয় সে বাংলাদেশের বিরুদ্ধে, সে আরএসএস এর এজেন্ট, এটাই প্রমাণ করে আপনার কি ধরনের বাংলাদেশ চান এবং বাংলাদেশের মাইনরিটিদের অবস্থা কি। Shame on you guys, just shame, that's all we can say. Exactly. ডাক্তার ওই থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কি ওই আমাদের জন্মের পর থেকে একজন মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী বা যাই বলে না কেন, তারা এই ছোটবেলা থেকে এত শুনে এগুলা, মানে আমরা আসলে গন্ডারের চামড়া হয়ে গেছে আর কি। কিন্তু আপনার কিন্তু কষ্ট লাগছে যে এইগুলো কেন বলে, কিন্তু আমাদের না ভাই এইগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত। Let's not normalize it. Okay, let's not normalize it. আচ্ছা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে স্ক্রিনে। জাহাঙ্গীর কবির নানককে নিয়ে কিছু বলেন। জাহাঙ্গীর কবির নানক, আমি একটা দেখলাম যে অনলাইনে উনি কিছু বক্তব্য পাঠ করতেছে কাগজ থেকে, এবং এটা খুবই দুর্বল একটা স্ক্রিপ্ট ছিল। পিয়াল ভাই যদি কিছু বলেন। পিয়াল ভাই না থাকলে ডাক্তার সাহেব আপনি কন্টিনিউ করেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই বক্তব্য রাখার জন্য। at least that's commendable that finally একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি আওয়ামী লীগের দায়িত্বশীল আছে, তিনি অনলাইনে এসে একটা বক্তব্য দিয়েছেন। কিন্তু ধন্যবাদটা সেখানে শেষ হয়ে যায়, কেননা তিনি মোটামুটি ভাবে গত 4 মাসে এই বেআইনি সরকার যা যা করেছে তার একটা ভ্যালিডিটি দেওয়ার চেষ্টা করেছে। আমরা ওনার কাছ থেকে দিক নির্দেশনা চেয়েছিলাম কি করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে এই বেআইনি সরকারকে মোকাবেলা করতে হবে। ওনার বক্তব্যে তার কিছুই আসে নাই, সেই গতানুগতিক কথাবার্তা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই বেআইনি সরকারকে উনি বেআইনি সরকার বলার মতো সাহস দেখাতে পারেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই অনলাইনে এসে বক্তব্য দেওয়ার জন্য, কেননা সেটা আমরা বলছিলাম যে সামথিং উই নিড। আর উনি যেটা বলেছেন সেই বক্তব্যের পিছনে দাঁড়ানো মানে আমরা আরো পিছিয়ে যাব যেখান থেকে আমরা আছি। সরি, আই ডিডন্ট ওয়ান্ট টু সিল ইউর। না এই কথাগুলোই আমি বলতাম, একদম এই কথাগুলোই বলতাম। তুমি বলেছো ঠিক আছে, আমি তো খুব খারাপ ভাষায় গালি দিছি। কথা হলো যে মানে শেখ হাসিনা তো তার দায়িত্ব দেয় নাই যে তোমার এগুলা বলতে হবে। আপা যা বলা আপাই তো বলতেছে, একটা কাগজ দেখে দেখে পড়া, এটা কোনো নেতার কাজ হলো? এটা আমার একটু বলতেই হবে এখানে পিয়াল ভাই। সেটা হচ্ছে যে উনি আওয়ামী লীগের একজন জাদরেল নেতা, প্রেসিডিয়াম সদস্য, উনি গুরুত্বপূর্ণ। আমি কাগজের টাইটেলের কথা বলছি, কি উনি যোগ্য কিনা সে প্রশ্ন করিনি, অন্তত উনি অ্যাসাইন্ড ছিল কিছু পদে, এটা তো সত্যি। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তাকে বা যুবলীগ তাকে অনেক অনেক বড় বড় পদে রাখছে, কিন্তু এই দীর্ঘদিনের নেতা থাকার পরেও উনি একটা 5 মিনিট বা 10 মিনিটের একটা বক্তব্য উনি কাগজে লেখা ছাড়া বলতে পারেন না। উনি যেভাবে কথা বলতেছে, আমার মনে হয় যদি আমার ভাগ্নে আছে পাশে, ওই 6 বছরের ওকে যদি দাঁড় করায় দেয়, ওর থেকে ভালো কথা বলবে ও, যদি একটা মানে ধারণা দেওয়া যায় যে কি বলবে। আর দেশে এত মানুষ মারা যাচ্ছে, এত ছাত্রলীগের নেতাকে হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগকে হত্যা করা হচ্ছে, সেসব নিয়ে উনি সাবলীল ভাবে কথা বলবে। উনি কাগজ দেখে বলতে গেলে এগুলো তো আমার মনে হয় উনি রিয়েলিটি সম্পর্কে কোনো ধারণাই রাখে না। উনি জানেন না যে কোথায় কোন ছাত্রলীগের ছেলেটা মারা যাচ্ছে, কোথায় কোন আওয়ামী লীগের নেতাকে ধরা হচ্ছে, কোথায় কি গুম হচ্ছে, কার বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, উনি এ সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। উনি সিম্পলি একটা স্ক্রিপ্ট কেউ লিখে দিছে, আসছে, কথা বলছে। ইট ইজ এ ননসেন্স ডিসগ্রেসফুল লিডার এভার আই সিন। আমি নাম বলবো না, কিছুক্ষণ আগে আমি একটা টেক্সট পেয়েছি একটা রিলায়েবল সোর্স থেকে, যে বছর শেষ হবার আনন্দে অথবা ফুর্তিতে আওয়ামী লীগের কিছু নেতা পশ্চিমবঙ্গের তোমার বিনোদনের জন্য একটা বাড়ি ভাড়া করে সবাই সেখানে গিয়েছেন। 2024 was tough for them, there is no doubt on it. তবে নানক হয়তো জানে না, কিন্তু আমি যতদূর জানি, আমাকে যতদূর বলা হয়েছে, অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সব জানেন, কে কোথায় আহত হচ্ছে, কে কোথায় নিহত হচ্ছেন, ওনার পুরো পালসের উপর ওনার হাত আছে। এখন সেটাই একমাত্র I mean good situation on a very very bad situation, right? She is still engaged, she is still trying and she is working the best she can. এখন সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। এখন শেখ হাসিনা আরো যত ইনভলভ হবেন সোশ্যাল মিডিয়াতে, শেখ হাসিনা যত ইনভলভ হবেন
আমাদের সকলের সাথে it will get better. But Jahangir Nobir Kano was a total disappointment of the exactly. game. But still appreciated that he decided to come out of hiding. না, এর আগেও তো মনে হয় একবার আসছিল সে, এর আগেও একবার এটা করে গেছে এরকম একটা। I didn't know that. না, আমি সাধারণত তোমার আওয়ামী লীগ পেজ দেখি, তো আওয়ামী লীগ পেজে ওনার মাঝে মাঝে বিবৃতি আসে, বিবৃতি ইজ এ লট অফ ক্র্যাপ, বাট এমন কেন বিবৃতি দেওয়া হয় আমি তাও বুঝি না। আমরা এখন কি আর ওই সেই 1990-91 আসে যে কারো মতামত জানতে তাদেরকে বিবৃতি দিতে হবে? এভরিথিং ইনস্ট্যান্ট। আমাদের ইলিগাল চিফ অ্যাডভাইজার দিনের মধ্যে 10টা পোস্ট দেয়, উনি বাথরুমে কি করলো, সেখানে বিবৃতির কোনো দরকার নেই। এভরিবডি নোজ হোয়াটস হ্যাপেনিং। আই হোপ আওয়ামী লীগ পেজ ঠিক সেরকম ভাবে চলবে। ভাই বাদ দেন, নানক যেহেতু আসছে অপেক্ষা করেন, দেখেন কি করতে হয়। যেহেতু প্রেসিডেন্ট সদস্য বলুক, তার কাছ থেকে একটু অ্যাগ্রেসিভ হওয়ার প্রয়োজন ছিল। অবশ্যই আমরা আপনার কথাটাই বলতে যাচ্ছি আর কি। আর অ্যাগ্রেসিভ না, একটা মানে পয়েন্ট দ্যাট হেই we made some mistakes, we are working on it, these are the things we need to work on, এটা হয়তো ভালো হতো। এভাবে সরকারের ভ্যালিডিটি দেওয়া হলো, আমার তো আমি মানে if I were them, ওনার সাথে কোনো আপোষ হয়েছে নাকি এই প্রশ্ন এসে যায়, কিভাবে সরকার করতেছিল। হ্যাঁ, এইটাই মানে এটা মানে ভাই কানে বাজে, তো ভাই কানে বাজে। এবং ফানি ব্যাপার জানো, যারা আপা নিয়ে ফাজলামো করে তারা তার সরকার নিয়ে ফাজলামো করে নাই, কারণ বক্তব্য তাদের পক্ষে গেছে। হেলিকপ্টার হেলিকপ্টার helicopter, helicopter, şane matot lepa. Paracopter, da passaż sa neba. Helicopter, helicopter. কোনো ট্রোলিংও নাই, কোনো ট্রোলিংও না। এক্স্যাক্টলি। আমরা কি আর কিছু প্রশ্ন নেব? সুশান্ত দা, আপনি আছেন? আমরা আসলে শেষের দিকে, আমি 31 ডিসেম্বর নিয়ে খুব ইন্টারেস্টেড। আমি আসলে দেখতে চাচ্ছি কি ঘটে। আর আমার পার্সোনাল প্রেডিকশন হচ্ছে বিএনপি একটা মারা খাবে। আমি সেটা দেখতে পারলে খুবই ভালো লাগবে। হ্যাঁ, বিএনপি আসলে একটা মারা খাবে। কেন একটু যদি ভালো একটু ভেঙে বলেন পিয়াল ভাই। না, এইটা তো শুরুতেই আমরা বললাম, তাই না? শুরুতে বলছি না, মানে ওরা তো ডিটাচ করতে চাচ্ছে বিএনপি কে, তাই না? হ্যাঁ, কেমিক্যাল পিয়াল আমি যদি একটু ইন্টারফেয়ার করতে পারি। তোমার 4 আগস্ট বা 5 আগস্ট তোমার জামাত, হেফাজত, হিজবুতের জুনিয়র মিলিটারি অফিসাররা সিনিয়র অফিসারদেরকে জিম্মি করে একটা মিলিটারি কু করছে। হ্যাঁ, দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। এদের তোমার নির্বাচনের পরে কোনো প্রকার ইন্টারেস্ট নাই। এটা সংস্কারের নামে এটা ঝুলিয়ে রাখার চেষ্টা করতেছে। আগে ছিল -2%, এরা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করতে চাচ্ছিল। ওরা এখন যেটা করতে যাচ্ছে, ওরা -2 পার্টি করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এবং বিএনপি কে বাদ দিয়ে হেফাজত, হিজবুত এবং জামাতদেরকে নিয়ে তোমার এই জাতীয় নাগরিক কমিটি, যেটা জামাতের এবি পার্টির একটা পার্ট, তাদেরকে দিয়ে একটা পার্টি বানিয়ে তাদেরকে নির্বাচিত করে সরকার চালানোর চেষ্টা করতেছে। BNP is no longer in -2 as a person. BNP is getting minus as a party. আমি একটা কমেন্ট পড়ছি, আমি হারাই ফেলাইছি কমেন্ট হচ্ছে এরকম: ট্রাভেল গ্যালারি 18, আমি তীব্র আওয়ামী লীগ বিরোধী, তবে আইজুদ্দিনকে ভালো লাগে, বিধায় রেগুলার ভিডিও দেখি এ টিমের। আইজুদ্দিন, আপনার কিছু বলার আছে? It was a compliment to you. No, it is not to compliment me. Please do not compliment me. And আমি একটা জিনিস সবসময় বলি, বাংলাদেশের সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে কি হিরো ওয়ার্শিপ। আমি পিয়াল এবং সুশান্ত এবং কেমিক্যাল, we do not want you to worship us. We want you to judge by our merit. আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশ 1971-এর ভাবধারা, 1971-এর সংবিধান, 72-এর সংবিধান যেভাবে বলেন সেভাবে স্বাধীনতার চেতনাটা সমুন্নত রাখতে হবে। আমি পিয়াল এবং সুশান্ত একমাত্র অনলাইনে কারোর পেছনে থাকার কারণ হচ্ছে আপনারা 32 নম্বরে আগুন দিয়েছেন, বঙ্গবন্ধুর মূর্তিতে জুতা পরিয়েছেন। That's why you guys are seeing us. এর বাইরে আর কোনো কথা নাই। আস্তে আস্তে কোন দেশে বসবাস করি, নিজের মাতৃভাষা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের মূল্য আমরা দিতে পারি না। জয় বাংলাতে আজকে স্থাপিত হয়নি।
এটা 1971 26শে মার্চ দেশ স্বাধীনতা পরে এই স্লোগানটা আমাদের মুক্তিবোধ দেশের সমগ্র আনন্দ উৎসব করেছিলেন এই জয় বাংলা স্লোগান দিয়ে। এই জয় বাংলা স্লোগান দিয়ে আজকে প্রতিষ্ঠিত হয়নি। আমি আর কেন আজকে হবে এটা? অন্য একটা প্রোগ্রাম হচ্ছিল, অন্য জয় বাংলা লাথি মারো, জিন্দাবাদ কায়েম করো, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখানে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে জামাত এবং ইউনুস গং দে বেসিক্যালি হাইজ্যাক দ্য কান্ট্রি। এখানে আওয়ামী লীগ ইজ দ্য অনলি হোপ হিয়ার। সো আপনি যদি আওয়ামী লীগকে হেট করেন দেন হু এলস ইউ ক্যান ট্রাস্ট হিয়ার, রাইট? বাংলাদেশকে গণতন্ত্রের মধ্যে থাকতে হবে, বাংলাদেশকে 71-72 সংবিধানকে রেসপেক্ট করতে হবে, আমাদের স্বাধীনতা চেতনার সমুন্নত রাখতে হবে। এর বাইরে যা কিছু আছে সেটা রাজনীতি দিয়ে ঠিক হবে। বিএনপি যখন জিয়াউর রহমান বিএনপি লিগালি হোক, কিংস পার্টি হোক, যেভাবে করছে বিএনপি, যখন তোমার জিয়াউর রহমান চালাতো বিএনপি ওয়াজ আ সেন্ট্রালাইজড পার্টি। তোমার সেখানে বামরাও ছিল, ডানরাও ছিল, সবকিছুই ছিল। এটা জয়া খিচুড়ি পার্টি ইন এ উইয়ার্ড ওয়ে। বিএনপি 83-84 পরে ডান রাজনীতির দিকে চলে গেল এবং আওয়ামী লীগের সাথে ভোটে জানার জন্য জামাতের সাথে জোট বাঁধলো, জামাতকে রিহ্যাবিলিট করলো, ওই 91 ইলেকশনে জেতার জন্য গোলাম আজমকে রিহ্যাবিলিট করলো। বিএনপির সমস্যাটা গুলো সেখানে। বিএনপি এখন বুঝতে পারতেছে যখন তাদেরকে মাইনাস করে দিচ্ছে জামাত দেশ এবং বিএনপির জন্য কত ক্ষতিকর, এবং সেটাই বিএনপি এট দি এন্ড অফ দ্য ডে দ্যাট বিএনপি উইল হ্যাভ টু ফাইট। উই অল হ্যাভ টু ফাইট দ্যাট ইস্যু। আচ্ছা, আর কিছু আমাদের এবার শেষ করা উচিত। আমাদের মনে হয় আজকে আমরা শেষ করতে পারি। সবাই তাহলে বিদায় নেন আমাদের দর্শকদের থেকে, এবং দেখা হবে আগামী রবিবার। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। জয় বাংলা সবাই, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।